দর্শক আমন্ত্রণ বিজনেস টুডেতে। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। মোবাইল হ্যান্ডসেটের বাজারে চোরা কারবারিদের দাপট, ২০০০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। সহনশীল কর কাঠামোর পরামর্শ। দেশীয় মোবাইল ম্যানুফ্যাকচারার যারা আছে তাদের যাতে শুল্ক বৃদ্ধি না হয়, স্টেজ ভ্যাটগুলো যাতে কমে আসে, সেজন্য আমরা পার্সোনালি সরকারকে রিকোয়েস্ট করেছি। পূজার ছুটিতে পর্যটকের কোলাহলে মুখর কক্সবাজার। এক সপ্তাহের আগাম বুকিং হোটেল মোটেলে, বাড়ানো হয়েছে নিরাপত্তা। এত ভালো লাগছে যে ভাষা প্রকাশ করতে পারতেছি না। আমরা 6 জন ফ্যামিলি ট্যুরে আসছি। ঘোরার জায়গাটাই হচ্ছে বিচ, তো এইটার সৌন্দর্য বলার ভাষা নাই। এসে খুব ভালো লাগতেছে, মানে বাচ্চাগুলার খুশি দেখে আমরা অনেক খুশি। ওষুধ আমদানিতে যুক্তরাষ্ট্রের শতভাগ শুল্ক আরোপ, আগামীকাল থেকে কার্যকর হচ্ছে নতুন হার। বিপাকে পড়ছে ভারত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার জানাবো পুরো খবর। অবৈধ মোবাইল হ্যান্ডসেটের রমরমা ব্যবসা চলছে। অর্ধেকের বেশি বাজার দখলে নিয়েছে চোরা কারবারিরা। এতে বছরে সরকার রাজস্ব হারাচ্ছে প্রায় ২০০০ কোটি টাকা। অন্যদিকে বিপাকে পড়েছেন উদ্যোক্তারা, ঝুঁকিতে পড়েছে বিপুল পরিমাণ বিনিয়োগ। স্থানীয় হ্যান্ডসেটের দাম কমিয়ে আনার পক্ষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলছেন, কর কাঠামোতে সংস্কার প্রয়োজন। অবৈধ হ্যান্ডসেট বাজারজাতকারীদের দৌরাত্ম্য থামানো যাচ্ছে না। বর্তমানে দেশের নেটওয়ার্কে বৈধ মোবাইল সেটের চেয়ে অবৈধ সেট সচল হচ্ছে বেশি। মোবাইল ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন এমআইওবির তথ্য বলছে, এই মুহূর্তে স্মার্টফোনের বাজারের ৬০% বেশি চোরা কারবারিদের দখলে। দেশে উৎপাদিত হ্যান্ডসেটের উপর চড়া শুল্ক আরোপের কারণে ক্রেতারা চোরাই হ্যান্ডসেটে ঝুঁকছে বলে দাবি স্থানীয় নির্মাতাদের। এর পাশাপাশি ফোন নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করার জন্য ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআর সিস্টেম কার্যকর না থাকাকেই দায়ী করছেন তারা। আমরা প্রায় এনইআর নিয়ে কথা বলছি 10 বছর। আমরা অনেক দিন ধরে এটা নিয়ে প্রজেক্ট নিয়ে কাজ করছি। আমাদের বোধহয় সফটওয়্যারও ইমপ্লিমেন্টেড হয়েছে 4-5 ইয়ার্স হয়ে গেল, কিন্তু আমরা এখনও ইমপ্লিমেন্ট করতে পারিনি। আমাদের সাথে অনেক পরে পাকিস্তান মার্কেট এসেও কিন্তু তারা এনইআরটা ইমপ্লিমেন্টেড করে ফেলেছে, এবং আমাদের থেকে কিন্তু তাদের গ্রে মার্কেট অনেক কম, লেস দেন 1%। সো সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমরা যদি এনইআরটা অ্যাক্টিভ করতে না পারি, তাহলে আমরা যে একটা কারেকশন মার্কেট দেখছি সেটা করা ইম্পসিবল হয়ে যাবে। চোরাই হ্যান্ডসেটের অবাধ বাজারজাতের কারণে দেশে নির্মিত হ্যান্ডসেটের উৎপাদনে ধস নেমেছে। উৎপাদন কমেছে 40% বেশি। এনইআর পুরোপুরি কার্যকর হলে নেটওয়ার্কে সিম ও হ্যান্ডসেট লক করার সুবিধা পাওয়া যাবে বলে মনে করেন মোবাইল অপারেটররা। এই সুবিধা নিশ্চিত করা হলে নেটওয়ার্ক থেকে চোরাই হ্যান্ডসেট বিচ্ছিন্ন করা যাবে। অন্যদিকে কিস্তি ও অন্যান্য আর্থিক সুবিধায় ক্রেতার কাছে স্মার্টফোন সহজলভ্য করা সম্ভব। যদি সিম এবং ক্যারিয়ার লক না করেন, তাহলে তাদের যে ইনভেস্টমেন্ট আছে, কারণ আপনি তো একটা ইনভেস্ট করছেন এখানে, সেই ইনভেস্টমেন্টের কোনো সিকিউরিটি নাই। সো এইটা 2-2.5 বছর ধরে এই ডিসকাশন হচ্ছে। আমরা এখনও পর্যন্ত এটার সমাধান পাইনি। আমরা বিটিআরসির সাথে কাজ করছি, আমরা আশা করছি খুব দ্রুত এটার একটা সমাধান হবে। পরিসংখ্যান বলছে, চোরাই হ্যান্ডসেটের কারণে বছরে ২০০০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। দেশে উৎপাদিত হ্যান্ডসেট সাশ্রয়ী করতে উৎপাদন থেকে বিপণন পর্যায়ে স্তরভিত্তিক কর কাঠামো সহনশীল করার পরামর্শ প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারীর। ইন্টারনেটের দাম সস্তা করা, ইন্টারনেটের মান ভালো করা, মানুষের হাতে হাতে ডিজিটাল ডিভাইস পৌঁছে দেওয়া এবং সেই ডিভাইসে পর্যাপ্ত সেবা নিয়ে যাওয়া। আর দেশীয় মোবাইল ম্যানুফ্যাকচারার যারা আছে তাদের যাতে শুল্ক বৃদ্ধি না হয়, স্টেজ ভ্যাটগুলো যাতে কমে আসে, সেজন্য আমরা পার্সোনালি সরকারকে রিকোয়েস্ট করেছি। এখন সরকারের তো আসলে রেভিনিউ কালেকশনের চাপ আছে। বর্তমানে দেশে 17টি প্রতিষ্ঠান হ্যান্ডসেট নির্মাণ করছে। বিটিআরসির তথ্য বলছে, মোট চাহিদার 99% পূরণে সক্ষম এসব প্রতিষ্ঠান। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। লম্বা ছুটির সুযোগে সরগরম পর্যটন শহর। ছোট বড় সব হোটেল মোটেল পরিপূর্ণ। প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছেন অনেকে। পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্যও চাঙ্গা। শহর জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা টহল।
গত 4 দিন ধরে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল। দুর্গাপূজার ছুটিতে পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে। ইনানি, হিমছড়ি সহ দর্শনীয় অন্যান্য স্থানগুলোও কোলাহলে মুখর। এত ভালো লাগছে যে ভাষা প্রকাশ করতে পারতেছি না। আমরা 6 জন ফ্যামিলি ট্যুরে আসছি। ঘোরার জায়গাটাই হচ্ছে বিচ, তো এইটার সৌন্দর্য বলার ভাষা নাই। কেন জানি মন বারবার টানে এখানে, মানে এমন একটা প্রকৃতি যা দেখে চোখ মানে কখনো জুড়াবে না। 13 ঘন্টা জার্নি করে আজকে আসলাম আমরা, আস্তে আস্তে তারপরেও এসে খুব ভালো লাগতেছে। মানে বাচ্চাগুলার খুশি দেখে আমরা অনেক খুশি। কক্সবাজারে ছোট বড় বেশিরভাগ হোটেল, মোটেল, গেস্ট হাউস পর্যটকে পরিপূর্ণ। আগামী 1 সপ্তাহের আগাম বুকিং শেষ। একটা সপ্তাহ মনে হচ্ছে কক্সবাজার পর্যটকদের ভরপুর থাকবে, টয়টুম্বুরে থাকবে। এরা বিচকে এনজয় করতে পারবে। অ্যাটলিস্ট ডিসেম্বর, জানুয়ারি আপ টু ফেব্রুয়ারি একদম গ্যারান্টিড একটা আমাদের বিজনেস থাকার অপরচুনিটি থাকেই সবসময়। 26 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আমাদের আলহামদুলিল্লাহ ভালোই রিজার্ভেশন আসছে, একদম হোটেল পুরোপুরি ভালোই যাচ্ছে। সমাগম বাড়ায় কক্সবাজারে পর্যটন খাত এখন চাঙা। ভরা মৌসুমে চাপ আরও বাড়বে বলে আশা এই খাতের উদ্যোক্তাদের। পর্যটকরা আসতেছে এই মৌসুমে, যে পরিমাণ পর্যটক আসতেছে আমরা 5 বছর আগেও সেটা আশা করিনি। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি রয়েছে সেনাবাহিনী ও র্যাবের টহল। সৈকতের 3টি স্পটে সক্রিয় সি সেফ লাইফগার্ড সদস্যরা। আল আমিন শিকদার, যমুনা নিউজ। দর্শক, পাহাড়ের পর্যটন পরিস্থিতি জানতে আমরা সরাসরি যাব খাগড়াছড়িতে। সেখানে আছেন আমার সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, দোকানপাট কি খুলেছে এবং পর্যটন খাতের ক্ষতি কিভাবে পোষাবেন ব্যবসায়ীরা, কি বলছেন তারা? ছোঁয়া চলমান 140 ধারার যে বলবৎ রয়েছে সেই জায়গা থেকে যদি বলি তাহলে খাগড়াছড়ির পরিস্থিতি একেবারেই থমথমে স্থবিরতা আছে জনজীবনে। সেটির একটি অংশ যদি দেখাতে চাই, এটি খাগড়াছড়ির একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কটি দেখতে পাচ্ছেন একেবারেই আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি ছাড়া অন্য কোনো সাধারণ মানুষের চলাচল কিংবা পরিবহন কিন্তু একদমই বন্ধ রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে আপনার দোকানপাট কিন্তু খুলেনি, বন্ধ রয়েছে। অর্থাৎ বলা যায় যে খাগড়াছড়ি শহরে অনেকটা থমথমে অবস্থা, দোকানপাট খুলেনি, চলাচল করছেন। আর এই ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে খাগড়াছড়ির সবকটি পর্যটন কেন্দ্র, বিনোদন কেন্দ্র একেবারেই ফাঁকা, শুনশান, নীরব অবস্থা সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে খাগড়াছড়িতে যে সকল আগত বুকিং ছিল, যারা ছুটি কাটানোর জন্য পাহাড়ে ভ্রমণ করতে এসেছিল, তারা ইতিমধ্যেই তাদের বুকিংগুলো ক্যান্সেল করেছে। এবং সাজেকে যে আগামী মাসের মাঝামাঝি পর্যন্ত যে বুকিং ছিল সেটা বুকিং ক্যান্সেল হয়ে গেছে। যদি বলি তাহলে একেবারেই পর্যটক শূন্য হয়ে পড়েছে। হোটেল, মোটেল, রিসোর্টগুলো একেবারেই বুকিং ক্যান্সেল হয়ে গেছে। পরিবহনে যে সকল বুকিং ছিল সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। সবকিছু মিলিয়ে যদি বলি তাহলে এই ধরনের ঘটনায় পর্যটন খাতে যেমন প্রভাব পড়েছে, তেমনি করে স্থানীয় যে পর্যটন খাত সংশ্লিষ্ট হোটেল সহ ঐতিহ্যবাহী যে সকল কাপড়ের বা বিভিন্ন খাত সংশ্লিষ্ট ব্যবসা রয়েছে তাদেরও কিন্তু একেবারেই আর্থিক লোকসান গুনতে হচ্ছে, সেটা আপনারা দিচ্ছে তারা বলছেন। শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ। দুর্গাপূজার সময় প্রতি বছর ইলিশ আমদানি করে ভারত। এবারও সরকার অনুমোদন দিয়েছে 1200 টন রপ্তানির, কিন্তু বেশিরভাগ সময় পার হলেও বেনাপোল স্থলবন্দর দিয়ে পাঠানো হয়েছে মাত্র 105 টন। গেল 3 দিনে পাঠানো হয়েছে মাত্র 5 টন মাছ। নদীতে মাছ কম ধরা পড়া এবং দেশের বাজারে দাম বেশি হওয়ায় রপ্তানির লক্ষ্য অর্জন নিয়ে সংশয় দেখা দিয়েছে। গত 3 বছরের পরিসংখ্যানও ইঙ্গিত করছে ভারতের প্রতি ইলিশ রপ্তানি ক্রমেই কমছে। 2022-23 অর্থ বছরে ভারতে ইলিশ রপ্তানি হয়েছিল প্রায় 1376 টন, আয় হয়েছিল প্রায় $14 মিলিয়ন। গেল অর্থ বছরে তা নেমে আসে 664 টন, আয় হয় প্রায় $8 মিলিয়ন। চলতি অর্থ বছরে রপ্তানি আয় আরও কমে এসে দাঁড়িয়েছে $5.5 মিলিয়ন। পদ্মা ফিশ এক্সপোর্টের ব্যবস্থাপক শাহিনুর রহমান জানান, মূল্য বৈষম্য আর সময়সীমার চাপ মিলিয়ে রপ্তানি হ্রাস পেয়েছে। দর্শক, ইলিশ রফতানির বিষয়ে আপনাদের জানাতে চাই, বেনাপোল স্থলবন্দরে যুক্ত হব। সেখানে আছেন আমার সহকর্মী কামাল হোসেন। কামাল, দুর্গাপূজাকে কেন্দ্র করে এই বন্দর দিয়ে কি পরিমাণ ইলিশ রফতানি হলো? শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ রপ্তানি করে থাকে, তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার বাণিজ্য মন্ত্রণালয় থেকে গত 16 সেপ্টেম্বরে 37টি প্রতিষ্ঠান থেকে সর্বমোট 1200 মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি অনুমোদন দিয়েছে।
যার ফলে গত 16 তারিখ থেকে ভারতে ইলিশ রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। 1200 মেট্রিক টন ইলিশের বিপরীতে মাত্র 105 মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। এই সীমিত পরিমাণ ইলিশ যে ভারতে রপ্তানি করা হয়েছে, রপ্তানিকারক ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন যে এর মূল কারণ হিসেবে দুটি বিষয় তারা উল্লেখ করেছেন। প্রথমত, বাংলাদেশে যে পরিমাণ ইলিশ উৎপাদন হয়ে থাকে বা জেলেদের নিকট থেকে বিভিন্ন ধরনের আড়তে সরবরাহ থাকে, এই ইলিশের সরবরাহ কিন্তু পূর্বের তুলনায় অনেক কম। বিশেষ করে চাঁদপুরে প্রতিদিন 3 থেকে 4 হাজার মন ইলিশ এই চাঁদপুরের ইলিশের বাজারে জেলে থেকে আমদানি করা থাকে, কিন্তু বর্তমানে সেই চাঁদপুরে ইলিশের বাজারে মাত্র 3 থেকে 400 কেজি মন করে ইলিশ আমদানি করা হচ্ছে। যার ফলে রপ্তানিকারকরা কিন্তু তারা তাদের যে নির্দিষ্ট বা নির্ধারণ করা যে ইলিশ রপ্তানির যে পরিমাণ, সেই পরিমাণ কিন্তু ভারতে ইলিশ রপ্তানি করতে পারছে না। আরেকটি কারণ হিসেবে তারা আমাকে জানিয়েছেন যে পরিমাণ বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানির যে মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র 1250 সেন্ট, অর্থাৎ বাংলাদেশি টাকায় 1525 থেকে 30 টাকা ইলিশ মাছ রপ্তানির মূল্য নির্ধারণ করা হয়েছে। 30 টাকা ইলিশ মাছ রপ্তানির মূল্য নির্ধারণ করা হয়েছে। এর চেয়ে কিন্তু আরো 4 থেকে 500 টাকা বেশি মূল্য দিয়ে কিন্তু ইলিশ ক্রয় করা হচ্ছে, যার ফলে রপ্তানিকারকেরা কিন্তু ইলিশ ভারতে রপ্তানি করতে হিমশিম খাচ্ছে। গত 10 দিনে 1200 মেট্রিক টনের বিপরীতে মাত্র 105 মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। কামাল, অনেক ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে চলছে অভিযান। এ বিষয়ে আরো খবরাখবর জানতে চাই সহকর্মী শহীদুল সুমনের কাছ থেকে। সুমন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা কি বলছেন সেখানকার খবরাখবর জানতে চাই আপনার মাধ্যমে। দুঃখিত দর্শক, সুমনের সঙ্গে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই খবর অবশ্যই জানাবো পরবর্তী সংবাদে। দেশের বেসরকারি খাতের বৈদেশিক ঋণে বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনের পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এসব খাতের সমুদয় ঋণের তথ্য সরকারি কোনো সংস্থার কাছে নেই। ঋণ পরিশোধের জন্য যখন দাতা সংস্থা থেকে প্রবল চাপ আসে তখনই কেবল এটি জানাজানি হয়। তখন ঋণ পরিশোধে জরুরি ভিত্তিতে ডলার সংগ্রহ করতে গিয়ে বৈদেশিক মুদ্রা বাজারে চাপ বেড়ে যায়। আওয়ামী লীগ সরকারের শেষ 2.5 বছরে এমন অনেক ঘটনা ঘটেছে। এসব ঋণে বিশৃঙ্খলা রোধে কেন্দ্রীয় ব্যাংক কঠোর পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে বেসরকারি খাতের সব ধরনের বৈদেশিক ঋণের তথ্য জানাতে হবে। কিভাবে জানাতে হবে সেই বিষয়ে একটি ফরম্যাটও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই সংক্রান্ত নির্দেশনা 1 নভেম্বর থেকে কার্যকর হবে। বলা হয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত সব বৈদেশিক ঋণের তথ্য নির্দিষ্ট ফর্ম অনুযায়ী পাঠাতে হবে। বিডা বা বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের আবশ্যকতা নেই এমন বৈদেশিক ঋণের তথ্য এখন থেকে সিআইবিতে পাঠাতে হবে। দর্শক, সামষ্টিক অর্থনীতি পর্যালোচনা করতে সেমিনারের আয়োজন করেছে গবেষণা সংস্থা PRI। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। গুরুত্বটা পাচ্ছে না। শ্বেতপত্র বের হলো, কিন্তু শ্বেতপত্রের মানে যে প্ল্যান্ডারিংটা হলো, ইকোনমিক প্ল্যান্ডারিংটা হলো, তার চিহ্নিত মানুষগুলোকে শাস্তির জায়গায় নিয়ে আসা এবং ইকোনমিক সেখানে টাকাগুলো ফেরত আনার কৌশলও কিন্তু বাংলাদেশ ব্যাংক নিয়েছে, কিন্তু সেখানে সমন্বয়ের জায়গাগুলোতে খুব কঠিন হচ্ছে। আমি আমার একটা জায়গার অভিজ্ঞতার জায়গা থেকে বলবো, সেটা হচ্ছে MFS ইন্ডাস্ট্রিতে নগদে আমাকে বোর্ড মেম্বার হিসেবে পাঠানো হচ্ছে। সেখানে আমি যেটি দেখছি, বাংলাদেশ ব্যাংক সেটা টেক ওভার করেছে, আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না, কিন্তু সেখানে কতটুকু বলা যায় জানি না, কিন্তু আমাদের অ্যালাইনমেন্ট উইথ লিগাল উইন্ডোজ সেখানে কিন্তু যে থেমে যাচ্ছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু এই জায়গাটা ফরেন্সিক করা হলো এবং এভিডেন্স গুলো ভেরি মাচ স্ট্রং এভিডেন্স। এগুলো ব্যাংকের ক্ষেত্রে কিন্তু সেই ফরেন্সিকের সিদ্ধান্ত হলো, কিন্তু সেগুলো এগোলো না।
এই জায়গাগুলো কিন্তু আমাদের নাগরিক সমাজ অনেক কথা বলি, আমরা সেই জায়গাগুলো বলতে হবে। আমি প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেবকে বলি। দর্শক, সামষ্টিক অর্থনীতি পর্যালোচনা যে সেমিনার, আমরা সেখানে যোগ দিয়েছিলাম সরাসরি। দর্শক, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে চলছে অভিযান, যেমনটি জানাচ্ছিলাম। এই বিষয়ে আমার সহকর্মী শহীদুল সুমন আমাদের তথ্য জানাবেন। সুমন, অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা কি বলছেন একটু জানতে চাই। ঘন্টার মধ্যে বন্দরের যে জলসীমা সেটি থাকতে হবে এমন নির্দেশনা কিন্তু বেশ কয়েক মাস ধরে বলবৎ রয়েছে চট্টগ্রাম বন্দরে। সেই যে আইন বা নির্দেশনা সেটি আসলে মানা হচ্ছে কিনা, এবং সেই সাথে আমরা দেখি অনেক লাইটারের জাহাজ কিন্তু বন্দর থেকে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য তারা খালাস করে সেটি অলস সময় তারা বন্দরের বহির্নগরের বিভিন্ন অংশে তারা অপেক্ষমান করে, যার ফলশ্রুতিতে যেটি হয় সেটি হচ্ছে যে দেশে খাদ্যপণ্যের সংকট তৈরি হয়। তখন অসাধু ব্যবসায়ীরা কিন্তু সেই সংকটের সুযোগে কিন্তু দাম বাড়িয়ে দেয়। এমন অভিযোগের প্রেক্ষিতে আমরা গত রমজানের ঈদেও কিন্তু আসলে বন্দর কোস্টগার্ডের সহায়তায় এই ধরনের অভিযান তারা পরিচালনা করেছিল, তখন সফলতাও পেয়েছিল। সেই ধারাবাহিকতায় কিন্তু বন্দর কর্তৃপক্ষের যে নির্দেশনা ছিল 72 ঘন্টার মধ্যে পণ্য খালাসের পর বন্দরের জলসীমা থাকতে হবে, সেটি আসলে প্রতিপালন হচ্ছে কিনা কিংবা কোনো লাইটারের জাহাজ অবৈধভাবে অপেক্ষা করছে কিনা সেই বিষয়গুলো আসলে তদারকিতে এই অভিযান রুটিন অভিযানের আসলে চলছে এবং দেখছেন একটি সেগুলো তারা যাচাই বাছাই করছেন। সেখান থেকে এখনো পর্যন্ত এটি প্রথম জাহাজ যেটিতে ম্যাজিস্ট্রেট সহ বন্দরের যারা কর্মকর্তারা রয়েছে এবং অন্যান্য কোস্টগার্ডের সদস্যরা রয়েছেন তারা এসেছেন, এবং এখান থেকে আসলে কি ধরনের অনিয়ম পাওয়া যায় সেটি আসলে আমরা দেখবো এবং পরবর্তীতে হয়তো আপনার মাধ্যমে আমরা জানিয়ে দেবো। তো এভাবে অভিযান অব্যাহত রাখবেন এমনটি আসলে বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। কাল থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের আমদানিকৃত সকল ব্র্যান্ডেড ও পেটেন্ট যুক্ত ওষুধে শতভাগ শুল্ক। ওয়াশিংটনের এই সিদ্ধান্তে বিপাকে পড়ার শঙ্কায় ভারত। দেশটির ওষুধ শিল্পের সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। 2023-24 অর্থ বছরে প্রায় $28 বিলিয়ন ওষুধ রপ্তানি করেছে ভারত, যার 31% যুক্তরাষ্ট্রে। তবে কোনো প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের নিজস্ব কারখানায় ওষুধ উৎপাদন করলে সেটির শুল্ক মওকুফ থাকবে। এর আগে গত বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানিকৃত ওষুধে বাড়তি এই শুল্ক আরোপের ঘোষণা দেন। পোশাক খাতের বিশ্বখ্যাত সুইডিশ ব্র্যান্ড H&M চলতি বছরের 9 মাসে 135টি বিক্রয় কেন্দ্র বন্ধ করে দিয়েছে। এর মধ্যে এশিয়া, ওশেনিয়া ও আফ্রিকা অঞ্চলেই বেশি বন্ধ করে দেওয়া হয়েছে, মোট 78টি। H&M গ্রুপের বর্তমানে বিশ্বব্যাপী মোট বিক্রয় কেন্দ্র রয়েছে 4118টি। 1 বছর আগেও ছিল 4298টি স্টোর। সব মিলিয়ে 2 শতাধিক বিক্রয় কেন্দ্র বন্ধের পরিকল্পনা রয়েছে। আবার নতুন করে 80টি বিক্রয় কেন্দ্র চালুরও ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশি পোশাক পণ্যের অন্যতম বৃহৎ ক্রেতা প্রতিষ্ঠান H&M অর্থমূল্য বিবেচনায় বাংলাদেশের রপ্তানিকৃত মোট পোশাকের 2 থেকে 7% ক্রয় করে বৈশ্বিক ব্র্যান্ডটি। কেবল H&M নয়, বাংলাদেশ থেকে পোশাক ক্রেতাদের মধ্যে অন্যতম স্প্যানিশ জায়ান্ট ইন্ডিটেক্স। চলতি বছরের 31 জানুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠানটির মোট 5563টি বিক্রয় কেন্দ্র থাকার তথ্য জানানো হয়, অথচ 1 বছর আগেও সংখ্যাটি ছিল 5692টি। ইন্ডিটেক্সের ব্র্যান্ড জারার বিক্রয় কেন্দ্রের সংখ্যাও কমেছে। দর্শক, এ ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।